ভোটার তালিকা হালনাগাদ শুরু, সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে যায় কমিশন, জানালেন সিইসি। বায়ু দূষণে প্রতি বছর মৃত্যু হচ্ছে 1 লাখ মানুষের, অর্ধেকই ঢাকা ও চট্টগ্রামের। দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্র সংসদের বিধান, প্রতিষ্ঠার 20 বছর পরও অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা, দ্রুত সংশোধনের আশ্বাস। এবং 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে চমকালো আয়োজন, ওয়াশিংটন ডিসিতে কড়া নিরাপত্তা। আসসালামু আলাইকুম, মোহনার সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবার বিস্তারিত। সপ্তমবারের মতো বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। বেলা 11:15টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এ সময় তিনি জানান, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করাই বর্তমান নির্বাচন কমিশনের লক্ষ্য। প্রধান উপদেষ্টার ঘোষণা মতো জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জানা গেছে, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলার কাজ। নিবন্ধন কার্যক্রম চলবে 11 এপ্রিল পর্যন্ত। সিইসি আরও জানান, আগামী 6 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করার লক্ষ্য। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে 65,000 লোকবল। এদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একা পক্ষে এটা সম্ভব না। দর্শক, সাভারে ভোটার তালিকা হালনাগাদে কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সহকর্মী এমআর আসাদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আসাদ, ভোটার তালিকা হালনাগাদে কার্যক্রম উদ্বোধন করার সময় সিইসি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন আমাদেরকে জানাবেন। জেরিন, আমি এখন আছি সাভার উপজেলা পরিষদের যে মিলনায়তন সেটার সামনে, এবং কিছুক্ষণ আগে আসলে এখানে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম যেটি শুরু হয়েছে 2025 সালের, সেটির কার্যক্রম কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ আরও যে 4 জন নির্বাচন কমিশনার রয়েছেন, সবাই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা মূলত যে বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে আমি যদি বলি যে প্রধান নির্বাচন কমিশনার ছাড়া যে বাকি 4 জন কমিশনার রয়েছেন, তারা আসলে মূলত জোর দিচ্ছেন এবারকার যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হবে সেখানে যেন কোনো ধরনের ভুল তথ্য সন্নিবেশিত না হয়। এছাড়া যে বিষয়গুলো তারা গুরুত্ব দিয়েছে, যে দ্বৈত ভোটার হওয়া কিংবা ভুয়া ভোটার হওয়া কিংবা মৃত ব্যক্তিরা যারা এখনো ভোটার তালিকায় রয়ে গিয়েছেন তাদেরকে যেন নামগুলো কাটিয়ে দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আসলে তারা মূলত করছেন, যেন একটি স্বচ্ছ ভোটার তালিকা যেন পাওয়া যায়, সুষ্ঠু ভোটার তালিকা পাওয়া যায়। এই বিষয়ে আসলে তারা যে বিষয়টি বলছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার আগে যে বিষয়টি দরকার, যে বিষয়ে নিশ্চয়তা দরকার, সেটি হচ্ছে একটি সুষ্ঠু ভোটার তালিকা। আর যদি আমি প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন যে বিষয়টি আসলে গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে আর একটু সামনে যে তিনি কথা বলেছেন, সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে উনি উল্লেখ করেছেন যে বিগত বেশ কিছু নির্বাচন আমরা দেখেছি বলে তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্র দখল কিংবা ভোট কেন্দ্রে গিয়ে যে ভোটের যে ব্যালট বাক্স রয়েছে সেগুলো দখল করা, রাতের ভোট, এই ধরনের বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে আগামীর যে ভোট হবে সেটি যেন সে ধরনের কোনো ভোট না হয়, সেই নিশ্চয়তাটা যেন আমরা দিতে পারি এবং এই কাজে যেন নির্বাচন কমিশনকে সবাই সহযোগিতা করে। তো আজকে আসলে মূলত যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমটি শুরু হয়েছে সেটি ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত আসলে চলবে এবং তারপর থেকে আসলে যে ভোটার যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে যে ছবি তোলা কার্যক্রমটি শুরু হবে। জেরিন, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ির
থানার আলাদা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে ইমাম হত্যা মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা তানজিল আহমেদ এবং কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠাতে প্রসিকিউশনের করা আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার নিয়ে করা আপিলেরও শুনানি হবে আজ। সাংবাদিকেরা যদি জনগণের দর্পণ হিসেবে কাজ করত তবে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারত না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানী মগবাজারে দৈনিক সংগ্রামের অফিসে সুবর্ণ জয়ন্তীর আয়োজনে তিনি জানান, পতিত ফ্যাসিস্ট সরকার পত্রিকার সম্পাদক আবুল আসাদ সহ সকল সাংবাদিকদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে। নিপীড়নকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছে। একজন প্রথিতযশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছে। সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন। ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। রাষ্ট্রের তিনটি পিলার গঠনতান্ত্রিকভাবেই স্বীকৃত। বায়ুদূষণ রোধ করা গেলে দেশে প্রতি বছর 1,02,456 জনের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। বায়ুদূষণের কারণে যাদের মৃত্যু হয় তাদের 48% ঢাকা ও চট্টগ্রাম নগরের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক এই মৌসুমে ঢাকার বাতাসে ধুলার সঙ্গে উঠছে ক্ষতিকর নানা রাসায়নিক পদার্থ। দূষণের কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, শ্বাসকষ্টের সংক্রমণ এবং ফুসফুস ক্যান্সারের মতো মরণ ব্যাধি। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। ধুলোয় ঢাকা, প্রতি মুহূর্তে উঠছে অগণিত ধূলিকণা। খালি চোখে যতটুকু না দেখা যায়, ক্যামেরার চোখে স্পষ্ট হয় আরও বহুগুণ। মাটি ও রাস্তা থেকে সৃষ্ট ধুলোয় রয়েছে অ্যালুমিনিয়াম, সিলিকন, টাইটেনিয়াম, পটাশিয়াম ও ব্ল্যাক কার্বন। বায়ু দূষণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান CREA বলছে, বাংলাদেশে বায়ু দূষণের কারণে প্রতি বছর উল্লেখযোগ্য অসংখ্য অপরিণত ও কম ওজনের শিশুর জন্ম হচ্ছে। শুধু তাই নয়, বায়ু দূষণ অর্থনীতিকেও দুর্বল করে প্রতি বছর প্রায় 266 মিলিয়ন কর্মদিবসের ক্ষতি করছে। প্রতি বছর শীতকালে দূষণের পরিমাণ বেড়ে প্রায় ঢাকার নাম শীর্ষে উঠে আসে। এবারের শীতেও দেখা যাচ্ছে একই চিত্র। আমরা অনেক সময় বিভিন্ন অসুখে ভুগি, আর মেন অসুখটা আসে এই যে ধুলাবালি থেকে। মাস্ক পরে আছে কারণ হচ্ছে প্রচন্ড ধুলাবালি। পানি দেওয়ার ব্যবস্থা ঠিক প্রশ্ন উচিত, কিন্তু এখানে সেটা আমরা দেখি না কোনো সময়। একটা কাপড় তো একবার পরাই যায় না, নিজের সাথে সাথে পাল্টাইতে হয়। বায়ু দূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, অসুস্থ, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য অনেকটাই প্রাণঘাতী। বাতাসের মাধ্যমে কার্বন পার্টিকেল অর্থাৎ বিভিন্ন দূষিত পদার্থগুলো বেশি নিচ্ছে, সালফার ডাইঅক্সাইড, তখন কিন্তু আমাদের সেটাকে ক্ষতি করছে ফুসফুস মেনলি, তারপর হার্ট, তারপরে হলো যে কিডনি, ব্রেন সবটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। ঢাকা শহরের বায়ু দূষণের মাত্রা বেড়ে গিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে তা শুধু মানুষের শরীরেই প্রভাব ফেলছে না, বিপর্যস্ত করে তুলছে মানসিক স্বাস্থ্যকেও। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যে পদক্ষেপগুলো
স্বাভাবিকভাবে আমরা এক্সপেক্ট করে থাকি সেগুলোর অনুপস্থিতি এর একটি প্রমাণ মিলে যে আমরা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স তথ্য বলছে বায়ু দূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মানুষের গড় আয়ু 2.7 বছর কমে যাচ্ছে। বাংলাদেশে নাগরিকদের গড় আয়ু কমেছে 4.8 বছর। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে গত ডিসেম্বর মাসে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। ফিটনেসবিহীন যানবাহন, ইটভাটা, যেখানে সেখানে খোরাখুরি এবং শিল্প কারখানার বর্জ্য পোড়ানোর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা না নিলে কখনোই কমানো যাবে না রাজধানীর বায়ু দূষণ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইনে ছাত্র সংসদের বিধানই যোগ করা হয়নি। ফলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 20 বছর পরও শিক্ষার্থীরা অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় পাচ্ছেন না নিজেদের প্রতিনিধি। শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের অধ্যাদেশ যোগ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবে প্রশাসন। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় কিস্তি আজ। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা উপমহাদেশের ইতিহাস ও সংস্কৃতির ধারক প্রাচীন ব্রাহ্ম পাঠশালাটি বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু অবাক করার বিষয় হল 2005 সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়া প্রতিষ্ঠানটির আইনে নেই ছাত্র সংসদ নির্বাচনের বিধান। ফলে প্রতিষ্ঠার 20 বছর পরও অধিকার আদায়ে গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যেভাবে ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাই, শিক্ষার্থীরা আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো সেই গণতন্ত্র চর্চার এবং সুষ্ঠু রাজনীতি চর্চার আতুরঘর। আমাদের প্রত্যেকের দাবি যে যশোর নির্বাচনটা হোক, বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য যশোর আসলে কোনো বিকল্প নেই। এটা যত দ্রুত করা যায় ততই শিক্ষার্থীদের জন্য মঙ্গল, ছাত্র অধিকারের আদায়ের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় হবে। বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বেশিরভাগ ছাত্র সংগঠন চায় বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের অধ্যাদেশ যোগ করে নির্বাচনী রোডম্যাপ। লোকসভা নির্বাচন এখনো হয়নি, যার কারণে জগন্নাথের ছাত্রদের কনফ্লিক্ট অনেক বেশি, ছাত্রদের দাবি দেওয়া আদায়ের সঠিক কোনো ফর্ম নেই যারা কথা বলতে পারে বা কথা বলবে। আমরা দ্রুত সময়ের মধ্যে একটি রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছি এবং আমরা চেয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন একটা ইতিহাস সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়ের যে আইনে যশোর কোনো আইন নাই আর কি, বা এই সম্পর্কিত কোনো আইন নাই, তখন এটার খসড়া করা হয় এবং সিন্ডিকেটেও এটা মোটামুটি অনুমোদন করা হয় একবার খসড়াটা, কিন্তু এরপর পরে কাজ বন্ধ করে দেওয়া হয়। তো আমরা অবিলম্বে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্তত জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে অবশ্যই সেখানে ছাত্র সংসদ থাকা উচিত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও বাদ সেধেছে ছাত্রদল। সার্বিক সংস্কারের আগে ছাত্র সংসদ নির্বাচন চান না সংগঠনের আহ্বায়ক। আমাদেরকে বিভিন্ন সময় অত্যাচার, হামলা মামলা করেছে, আমাদের সাথে আমাদের ভাই বাদারকে যারা আক্রমণ করেছে তারা অনেকেই ক্যাম্পাসে এখন নিয়মিত আসে। তো ওদেরকে সংস্কার না করে একটা সুষ্ঠু সংস্কারের আগে আমরা নির্বাচনটা চাচ্ছি না। নীতিমালা প্রণয়ন কমিটির প্রধান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইস উদ্দিন জানান, ছাত্র সংসদ নির্বাচনের বিধান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটে অনুমোদন হয়েছে। যশোর একটি নীতিমালা প্রস্তুত করার জন্য তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই সেই নীতিমালাটি আমরা প্রস্তুত করেছি এবং খসড়া নীতিমালা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেওয়ার পরে গত 2 তারিখে যে সিন্ডিকেট হলো সেই সিন্ডিকেটে সেই নীতিমালাটি উত্থাপিত হয়েছে এবং তার আলোকে সেখানে প্রাথমিকভাবে সিন্ডিকেট থেকে সেটা অনুমোদন দেওয়া হয়েছে। যশোর নির্বাচনে প্রশাসনের আন্তরিকতার কোনো অভাব নেই বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। আইনে যশোর বিষয়টা নেই, সেহেতু আমরা এটা আমাদের যেসব কর্তৃপক্ষ আছে যেমন ইউজিসি, মন্ত্রণালয়, আচার্যের অফিস, এখানে এটা পাঠাবো এবং এটা গৃহীত হলে আমরা তার ভিত্তিতেই যশোর নির্বাচনের উদ্যোগ গ্রহণ করব। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
আবু সাইদ সহ সকল হত্যা মামলায় আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। সকালে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা দায়ের করা হবে, জারি করা হবে গ্রেফতারি পরোয়ানা। পরিদর্শনের সময় ঘটনার স্কেপ ম্যাপ তৈরি সহ ভিসির কনফারেন্স রুমে প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াও ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করবেন বলে জানান প্রসিকিউটর। অভিযোগ পেয়েছি 1 সপ্তাহ, আমরা তদন্তে এসেছি, আমরা দিনরাত কাজ করতেছি। আমরা চেষ্টা করব অ্যাজ কুইকলি অ্যাজ প্র্যাকটিকেবল বা সময়ে আমাদের উপরে প্রেশার দেওয়া হয় তাহলে এটা মনে হয় ন্যায় বিচারে বাধাগ্রস্ত হতে পারে। সেজন্য আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি। দীর্ঘদিন ধরেই শুল্ক ফাঁকি দিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় স্কিন কেয়ার কসমেটিক্স বাজারজাত করছিল একটি চক্র। অবশেষে 48 লাখ টাকার অবৈধ কসমেটিক্স সহ সেই চক্রটির হোতা ফিরোজ আলম বাবুকে খিলগাঁও থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমডি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির তেজগাঁও বিভাগের ডিসি মিজানুর রহমান। তিনি জানান, গ্রেফতারের সময় 25,044 পিস বিভিন্ন স্কিন কেয়ার সামগ্রী সহ চোরাচালানের পণ্য পরিবহনে কভার্ড ভ্যান জব্দ করা হয়। এসব ক্ষতিকর অবৈধ পণ্য দেশের বিভিন্ন বাজার সহ অনলাইনের মাধ্যমে বিক্রি করত চক্রটি। বাইপাস করে অন্য রাস্তা দিয়ে এটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং আখাউড়া সীমান্ত হয়ে পণ্য বহনকারী বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে এটি ঢাকার বাজার সহ দেশের বিভিন্ন বাজারে যায়। তবে এইটার ক্ষেত্রে স্থানীয় কিছু লোকাল এজেন্ট থাকে, বিভিন্ন লেয়ারে এদের মানে লোক থাকে। তো জিনিসটা অনেক বড় চেইন মেনটেন করা হয়। সো এটি আমরা যেহেতু মামলা নিয়েছি এবং মামলা তদন্তর অবস্থা বিস্তারিতভাবে জানা যাবে। তবে আমি আশা করি যে আমরা এর মূল হোতাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। বিপিএলের চট্টগ্রাম পর্বে আর কিছুক্ষণ পরেই দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসলে এর আগে সিলেট পর্বে মুখোমুখিতে ঢাকাকে 3 উইকেটে হারিয়েছে সিলেট। সব মিলিয়ে এ পর্যন্ত 7 বার মাঠে নেমে সিলেট জয় পেয়েছে 2 বার, যেখানে 8 বার খেলতে নেমে মাত্র 1 বার জিতেছে ঢাকা। এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় স্বাগতিক চিটাগাং কিংসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। এর আগে ঢাকা পর্বে রাজশাহীকে 105 রানে হারানোর অভিজ্ঞতা রয়েছে চিটাগাং কিংসের। ক্রিকেটের আরো খবর। নারী দলের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 9 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 198 রান করেন নিগার সুলতানারা। শারমিন সুপ্তা 42 এবং মুর্শিদা খাতুন করেন 40 রান। ক্যারিবীয়দের হয়ে ডেন্ট্রা ডটেন এবং অধিনায়ক হেলি ম্যাথিউস নেন 2 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে হেলি ম্যাথিউসের অপরাজিত 104 রানের সঙ্গে কিয়ানা জোসেফের 70 রানের উপর ভর করে 31 ওভার 4 বলে জয়ে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ব্যাট ও বলে দারুণ নৈপুণ্যে হেলি ম্যাথিউস হন ম্যাচ সেরা। শেষ করবো মোহনার সংবাদ, যে আবার গিয়ে শিরোনামগুলো আরো একবার। ভোটার তালিকা হালনাগাদ শুরু, সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় কমিশন, জানালেন সিইসি। বায়ু দূষণে প্রতি বছর মৃত্যু হচ্ছে 1 লাখ মানুষের, অর্ধেকই ঢাকা ও চট্টগ্রামের। দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্র সংসদের বিধান, প্রতিষ্ঠার 20 বছর পরও অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা, দ্রুত সংশোধনের আশ্বাস। এবং 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিলে জমকালো আয়োজন, ওয়াশিংটন ডিসিতে কড়া নিরাপত্তা। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।